নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। জল যেদিকে গড়াচ্ছে, একটা বিষয় পরিষ্কার যে বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপর কোনো রকম আস্থা প্রায় হারিয়েই ফেলছে দলীয় হাইকমান্ড। তো এখানে প্রায় বলা যেতে পারে জমানা বদল হয়তো আসন্ন। অধীর চৌধুরী বর্তমানে যে পদে আছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি, অবশ্য অধীরের ভাষায় অস্থায়ী সভাপতি, সেখান থেকেও আর কি তার এখান থেকে সরে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে আগামী দিন এখানে প্রদেশ কংগ্রেস যে স্ট্যান্ড নিয়েছে, অর্থাৎ সিপিএমের সঙ্গে জোট করে বা নট জোট, সিট অ্যাডজাস্টমেন্ট করে ভোটে লড়া, সেটা কি কন্টিনিউ হবে? মূল প্রশ্নটা সেখানেই। এখনো পর্যন্ত কেউই হয়তো ঘোষিতভাবে বলেননি, কিন্তু যে আগামী দিন আর কি এই অ্যালায়েন্সটা থাকবে কিনা, এই আসন সমঝোতাটা থাকবে কিনা, তাহলে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে আর কি কংগ্রেসের বর্তমান নেতাদের ওপর হাইকমান্ড ক্রমশ আস্থা হারাচ্ছে এই ফলের পর। কেন বলছি? যে কিছুদিন মাত্র কয়েকদিন এই সপ্তাহেরই ঘটনা যে নবান্নে পি চিদম্বরম মিটিং করে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পি চিদম্বরম আমরা জানি গান্ধী পরিবারের একেবারে ট্রাস্টেড লোক। তিনি নবান্নে প্রায় ৪৫ মিনিট মিটিং করেছেন এবং এটা প্রত্যেকের অগোচরে এই মিটিংটা হয়েছে। সেখানে পি চিদম্বরম এরকম বিষয় নেই যে উনি এসেছেন তারপরে পিসিসি ভবনে গেছেন, সেটাও নয়। তিনি কিন্তু মিটিংটা করে আবার চলে গেছেন এবং প্রায় ৪০-৪৫-এর এই মিটিং সম্পর্কে আর কি পুরোটাই রাগঢাক গুড়গুড় করেই রাখা হয়েছে, কোনো বাইরে কিছু নিয়ে আসা যায়নি। কিন্তু ইন্টারেস্টিং, যেদিন পি চিদম্বরম মিটিং করলেন তার পরের দিনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং সেখানে উনি যে আইন, ফৌজদারি আইন বদল, সেটা আর কি সংহিতা, ন্যায় দণ্ড সংহিতা, সেটা কিন্তু উনি স্থগিত রাখার আবেদন জানালেন চিঠি লিখে। এবং এটা করলে কি ক্ষতি হতে পারে এবং পুরোটা রিথিং করার জন্য প্রধানমন্ত্রীকে বলেছেন। কারণ কংগ্রেসও কিন্তু এবার যে পার্লামেন্টের অধিবেশন হবে, যদিও আইনটা পাশ হয়ে গেছে, জুলাই মাস থেকে ইমপ্লিমেন্ট হওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে চিদম্বরমের সঙ্গে মিটিংয়ের পর কিন্তু সেখানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন এবং এই আইনটা ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন। এবং যে পার্লামেন্টের অধিবেশন শুরু হবে সোমবার থেকে, সেটা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যাতে ফ্লোর কোঅর্ডিনেশন ঠিক থাকে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে, সেরকম একটা অ্যাডজাস্টমেন্ট যাতে থাকে, সেটাই দুই পক্ষ কথা বলছেন আর কি। কংগ্রেস এবং তৃণমূলের আমরা অলরেডি কি দেখলাম, অলরেডি যেটা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রথম যখন আর ইন্ডিয়া জোটের বৈঠক হলো 4ই জুনের পর, ভোটের রেজাল্ট বেরোনোর পর, সেই বৈঠকে জোট দেওয়ার পরই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে কথা বললেন অখিলেশের সাথে। উনি সোজা চলে গেলেন মুম্বাই, উনি গিয়ে সেখানে বৈঠক করলেন এনসিপির সাথে, উনি বৈঠক করলেন উদ্ধব ঠাকরের সাথে। ফলে ওরা আলাদা হিসেবে আর কি কংগ্রেসের একটা জিঞ্জার গোষ্ঠী হিসাবে তারা একটা আলাদা লবি করার যে জায়গা, এবং সরাসরি কংগ্রেসের সঙ্গে যে সহমত হবেন না, তারা যে তাদের মতো চলবেন, এই একটা বার্তা কিন্তু তারা দিয়ে যেতে থাকলেন, বার্তা যে থাকবেন না। কিন্তু বর্তমানে ইন্ডিয়া জোট আর কি এক ঐক্যবদ্ধভাবে মোদির ওপর যে চাপ সৃষ্টি করার কৌশল নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূলকে সঙ্গে তারা ফ্লোর কোঅর্ডিনেশন যদি না থাকে, সেটা কিন্তু আর কি আগামী দিন যদি তাদের বিরোধটাই প্রকাশ্যে চলে আসবে। এই জন্যই হয়তো চিদম্বরম এসেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে চিদম্বরম তো নিজে আসেননি, ফলে গান্ধী পরিবারের অনুমতি নিয়ে এসেছিলেন, নয় সোনিয়া গান্ধী নয় রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধী সম্পর্ক মধুর, কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে কিছু অ্যাডজাস্টমেন্টে অসুবিধা আছে, কিন্তু সোনিয়া গান্ধীর সম্পর্ক যথেষ্ট মধুর। তো ফলে চিদম্বরমের এই বৈঠক সম্পর্কে নিঃসন্দেহে পিসিসির কেউ জানতেন না, যাদের কোনো প্রশ্নই নেই। এইবার আসা যাক অধীর চৌধুরী কি বললেন। অধীর চৌধুরী শুক্রবার দিন যেটা বললেন সেটা হচ্ছে, আমি তো অস্থায়ী সভাপতি,
মল্লিকার্জুন খার্গে সভাপতি হওয়ার পর উনি আর কি নিয়ম অনুযায়ী সব জায়গায় পুনরায় সভাপতি, রাজ্যে রাজ্যে সভাপতি ঠিক হবে, ততক্ষণ না আছে উনি অস্থায়ী সভাপতি হিসেবেই থাকবেন। কিন্তু এই কথাটা কিন্তু উনি এতদিন ধরে আর কি ভোটের মেটা না পর্যন্ত, চিদম্বরম আসা না পর্যন্ত উনি কিন্তু এই কথাটা বলেননি। এখন উনি অস্থায়ী সভাপতির কথা বলছেন। এবং যেটা মৌলালী যুব কেন্দ্রে ওনাদের যে মিটিং হয়েছে সেখানে তিনি বলেছেন এআইসিসি যে সিদ্ধান্তই নিক না কেন আমাদের মেনে নিতে হবে। অর্থাৎ একটা যে বিকল্প ভাবনা চিন্তার দরজা কিন্তু উনি নিজেই খুলে দিয়ে গেলেন, বা যে সময় জামানা বদল হতে পারে উনি কিন্তু নিজেই সেটা বলে দিয়ে গেলেন। তো বর্তমান পরিস্থিতিতে এরপরে অবধারিতভাবে যে প্রশ্নটা উঠে আসবে সেটা আর কি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। লোকসভা ভোটের আগে অদিত চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকাশ্য জনসভায় বলে বেরিয়েছেন যে আমি তো জোট করতে চাইছিলাম, কংগ্রেসকে 2টো আসন ছাড়তে চাইছিলাম, কিন্তু অদিত চৌধুরী দেননি, সেটা বিজেপির হয়ে খেলেছেন। বহরমপুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মৌমিতা বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে একই কথা বলেছেন, অদিত চৌধুরী বিজেপির হাতে খেলছেন, সিপিএম দিচ্ছে না কংগ্রেস আর তৃণমূলকে কাছাকাছি আসতে। এইবার অদিত চৌধুরীকে যদি সরিয়ে দেওয়া যায়, কারণ অদিত নিজেই বলেছেন, তাহলে কি আবার কংগ্রেস আর তৃণমূল, কংগ্রেস আর কংগ্রেস এ রাজ্যে কাছাকাছি আসবে? কারণ দিল্লিতে তো তাদের কাছাকাছি থাকতে হচ্ছে ইন্ডিয়ার ব্লক হিসাবে, আর কি সেদিকেই জল গড়াচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেস কি এখানে সিপিএমের সঙ্গে আসন সমঝোতা চালিয়ে নিয়ে যেতে পারবে? ইতিমধ্যেই 10ই জুলাই যে 4টে বিধানসভার উপনির্বাচন হলো, সেখানে কিন্তু এখনও পর্যন্ত আসন সমঝোতা হয়নি। বাগদা আসন নিয়ে কিন্তু ঝুলে আছে এবং অদিত চৌধুরী চিঠি দিয়েছেন বিমান বোসকে যে তার যদি বাগদা তাদের ছাড়ানো হয় তাহলে তারা 4টেতেই বিধানসভার উপনির্বাচনেই তারা টিকিট দিয়ে দেবেন, তাহলে ক্যান্ডিডেট ঘোষণা করে দেবেন। তাহলে কিন্তু একটা বার্তা, যদি যেটা হয় তাহলে কিন্তু 2026-এর বিধানসভা ভোটের আগে আসন সমঝোতার ক্ষেত্রে এটা অন্যতম বড় একটা জার্ক হবে। কারণ লোকসভায় লড়লাম, বিধানসভার উপনির্বাচনে লড়লাম না, আবার বন্ধুত্বপূর্ণ লড়াই হলো, আবার পরবর্তীকালে লড়লাম হচ্ছে বিধানসভায় গিয়ে। এটা মানুষের কাছে বা জনগণের কাছে বা ভোটারদের কাছে কংগ্রেস কীভাবে নিয়ে যাবে বা কংগ্রেস সিপিএম কীভাবে নিয়ে যাবে, এটা তো তাদের ভাবনা, কিন্তু ভোটাররা ভালোভাবে নেবেন না। কিন্তু বর্তমান সময় এটা খুব পরিষ্কার যে আর কি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর কাছে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব অনেক বেশি। কারণ তৃণমূল কংগ্রেস এখান থেকে 29টা আসন পেয়েছেন, শুধু নয় যে বিজেপিকে এখানে 12টায় তারা আটকে দিতে পেরেছেন। এবং এই যে আজকে তারা বলে বেড়াচ্ছেন যে 232টা আসন ইন্ডিয়া ব্লক পেয়েছে, তার মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের 29টা আসন ধরে নিয়েই তারা বলছেন। এবার তারা যখন সোমবার থেকে সংসদ খুললে সরব হবেন বিভিন্ন ইস্যুতে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসও সেখানে সরব হবে। এবং যা শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পরামর্শ যে ইন্ডিয়া জোট গুরুত্ব দেবে, সেটাও তাকে বলা হয়েছে, বা চিদম্বরম সেটা তাকে আশ্বস্ত করেছেন যে আর কি কংগ্রেসের কথাই শেষ কথা নয়, যে মল্লিকার্জুন খার্গে আগে থেকে ঠিক করে রাখবেন কি কথা বলা হবে, তাতে গিয়ে সবাই ফিল্মোহন মারবে, সেটা তৃণমূল মারবে না, তাদের কথা বুঝিয়ে দিয়েছে। এবার চিদম্বরম যে একটা সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং অন্যতম শক্তিশালী নেতা, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজে আসছেন, নিজে দেখা করতে আসছেন। ফলে একটা বিষয় তো পরিষ্কার যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রয়োজনীয়তা কংগ্রেসের কাছে অত্যন্ত বেশি। সেই জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কোনো দর এই মুহূর্তে নেই। আগামী দিন কি হবে সে তো পরের ভাবনা। প্রদেশ কংগ্রেস সভাপতি যদি চেঞ্জ হয়, তার সাথে কি ইকুয়েশন হবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধিতা এই পর্যায়ে থাকে, অধীর চৌধুরী কি পথ ফিরে পাবেন সেটাও জানা নেই। কিন্তু একটা জিনিস আপাতত পরিষ্কার, সেখানে দাঁড়িয়ে আপাতত এখানে কংগ্রেসকে আর কি ভবিষ্যৎ কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের কোনো আলোর রেখা নেই। একমাত্র ঈশা খান চৌধুরী জিতেছেন। ওনার বাবা কিন্তু ডালু বাবু সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্কের কথাই বলতেন। ঈশা জানি না পার্লামেন্টে গিয়ে কি বলবেন। এবং এখানে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন, কারণ অধীর চৌধুরীকে এরপরে রাখা হবে কিনা সেটাও কতটা বড় প্রশ্ন, কারণ উনি তো নিজেই সেই জামানা বদলের ইঙ্গিত দিয়েই গেলেন। ফলে যিনি হবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি সম্পর্ক রাখবেন, বা তিনি অলরেডি প্রদেশ কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সিপিএমের সঙ্গে কেউ হয়তো সিপিএমের পক্ষে বলছেন, কেউ হয়তো বিপক্ষে বলছেন। কিন্তু অধীর চৌধুরীর যে তীব্র তৃণমূল বিরোধিতা, সেটা নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির কি থাকবে, বা যার তীব্র বিরোধিতা থাকবে তাকে কি রাহুল গান্ধী করবেন? এখন
রাহুল গান্ধীর মনোভাব কোথায় যায়, কিভাবে যায়, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই স্টেজে দাঁড়িয়ে। কিন্তু ক্রমাগত যেটা মনে হচ্ছে, যেটা বাইরে আসছে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চাপ, সেখানে দাঁড়িয়ে অধীর চৌধুরীর আগামী দিনে যে রাজনীতি কংগ্রেসে দাঁড়িয়ে, সেটা কিন্তু খুব কঠিন জায়গা থেকে কঠিনতর জায়গায় চলে যাচ্ছে। দেখুন, এখনও কিন্তু বলার জায়গায় আসেনি যে অধীর চৌধুরী আর কি কংগ্রেসে অন্য কিছু ভাবনা আছে, কংগ্রেসে যেহেতু উনি কণ্ঠসা হচ্ছেন। এবার দেখার যে উনি যেহেতু লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন, উনি হেরে গেছেন, কংগ্রেস তার জন্য কোনো জায়গা করে দেয় কিনা, নাকি যেটা নরেন্দ্র মোদী লোকসভায় বলেছিল যে কোনো জায়গা থেকে ফোন এসছে তাই অধীর চৌধুরীকে বলতে দেওয়া হয় না, অধীর চৌধুরী বলতে পারছেন না লোকসভায়, এরকম কোনো ফোন আবার সেই কলকাতা থেকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা জানি না, যে অধীর চৌধুরীকে এই পদ দেওয়া যাবে না বা ওই পদ দেওয়া যাবে না, যেহেতু অধীরের বিরোধিতা সব থেকে বেশি ছিল। যদি কংগ্রেস মনে করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সদ্ভাব রেখে চলবে বা তাহলে কাছাকাছি চলবে, তাহলে স্বাভাবিকভাবেই অনেক নরমপন্থী কোনো প্রদেশ কংগ্রেস সভাপতি হবে। ফলে তখন দেখা যাবে আগামী দিনে সিপিএমের সঙ্গে আসন সমঝোতা হয় না হয় না। আপাতত আশু যে জায়গায়, সেটা হচ্ছে বিধানসভার যে 4টে উপনির্বাচন, 4টে আসনে, সেখানে কি জায়গায় দাঁড়ায়, সেখানে কি আসন সমঝোতা হয় না হয় না। একটা সময় আমাদের মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করেছিলেন, তখন কিন্তু এই অভিযোগটাই ছিল যে সিপিএমের বিরুদ্ধে কংগ্রেস কোনো আন্দোলন করতে দেয় না, এবং সেখানে তাই জন্য দলটাই ভেঙে গিয়েছিল। এবার যদি একই অবস্থা প্রদেশ কংগ্রেসের এখানে এসে দাঁড়ায়, জানি না, এখন আর দল ভাঙার, দলটা কমতে 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 এতই ছোট হয়ে গেছে, এখন ভাঙার মতো অবস্থাতেও নেই। চলুন আমরাও নজর রাখি আগামী দিনে প্রদেশ কংগ্রেসের রাজনীতি কোন দিকে এগোয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।